গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা সংস্কারপন্থীদের ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার আর দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম ১ বছর পেছালো, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের। আন্দোলন ব্যর্থ হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে, আন্দোলন আরও তীব্র করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের ওপর ভর করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সঙ্গে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আর.আই. বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফররুক বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা। মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগোলে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। এতদিন যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল, সেটার পরবর্তীতে আজকের যে কর্মসূচি একটা ভিন্নতা আসছে। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলি রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নেবেন। পদযাত্রার শিক্ষার্থীদের জিরো পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও জিরো পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। যত ঝড় বৃষ্টি হোক, যত কাদা থাকুক, যত বাধাই থাকুক, আমরা আমাদের লড়াই লড়ে যাবো ইনশাল্লাহ। বঙ্গভবনের প্রতি যে পদযাত্রা, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তিনি হচ্ছে স্মারকলিপি দিচ্ছি আমরা, যে তিনি একটা জরুরি অধিবেশন ডাকবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। ২৪ ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে, পুলিশের ওপর আক্রমণ করলে আইন আপন গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে হাতে নাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া চলবেই। দুর্নীতির ক্ষেত্রে আপন পথ দেখে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
তিস্তা মহাপ্রকল্পে চীনের আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চায় এই কাজটি ভারত করুক। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনের সাথে হওয়া বিভিন্ন সমঝোতা চুক্তির কথা তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কোর্টের বিষয় কোর্টই সমাধান হতে হবে। কোটা বিরোধীরা আইন আদালত মানছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আদালতে যখন কোনো রায় হয় তখন নির্বাহী বিভাগের কিছুই করার থাকে না। কোর্টের যখন কোনো রায় হয় সাথে সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নেই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয়, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন তিস্তা প্রকল্প নিয়ে। এ প্রকল্পে ভারত ও চীন আগ্রহী উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ চায় এই প্রকল্পে ভারত কাজ করুক। তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যেটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তা পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোমেসি, যেখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। শেখ হাসিনা কথা বলেন প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। ঘুষ যে দেবে আর ঘুষ যে দেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে, দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু খুঁজে বেরটা করবে কি, সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমঙ্গ, আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের মধ্যে ব্যবস্থা নেবো না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু সেটা খুঁজে দেবে কি? আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানাবে টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। সাংবাদিকদের 10ম ওয়েজ বোর্ডের বিষয়ে টেলিভিশন মালিক ও পত্রিকার সম্পাদকদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কিভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি,
কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে, সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি ডাইভার্সিফাই করা যায়, আরও বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে, তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির প্রচেষ্টাকে আরও উৎসাহিত করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্য হতে পারে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা করতে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ, এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতেও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছেন। মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা। বিক্ষোভে নামেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একই দাবিতে অন্য হলের শিক্ষার্থীরাও বেরিয়ে আসে। বিভিন্ন স্লোগান দিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান তারা। কোটা সংস্কারের দাবিতে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ হচ্ছে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ অন্য বিশ্ববিদ্যালয়েও। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ফ্রেন্ড, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই আদালতের 2018 সালে কোটা সংস্কারের যে রায়টি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কোটা থাকবে না, সেই পরিপত্রটি বাতিল করে হাইকোর্ট থেকে যে যায়, সেই রায়ের প্রতিক্রিয়া কিন্তু শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর রাত 10:30 থেকে বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে খুব দ্রুত সময়ে তাদের দাবি না মানলে তারা গত 3 দিন আগে যে ব্লকের কর্মসূচি দিয়েছে, অর্থাৎ অবরোধ কর্মসূচি দিয়েছে, অবরোধ কর্মসূচির মতো ধারাবাহিক কর্মসূচি বা আরো কঠোর কর্মসূচি দিবে, এই ধরনের দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা খুবই সুশৃঙ্খল ভাবে অবস্থান করতে, বসে বসে বিভিন্ন তাদের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। কিন্তু এই মুহূর্তে তারা এখান থেকে স্থান ত্যাগ করতেছে। তারা তাদেরকে যারা এখানে সমন্বয় করছে, নেতৃত্বের আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে, তারা বলছেন যে এই মুহূর্তে সবাই সবার হলে ফিরে যাওয়ার জন্য এবং হলে ফিরে গিয়ে আবার পরবর্তী যে কর্মসূচি কালকে মধ্যে তারা একটা আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ একটা দাবি জানিয়েছে যে আগামী আজকে রাতের মধ্যেই তাদের এই দাবি মানতে হবে, অন্যথা তারা কালকে থেকে আবারও রাজপথে সরব হবে, এমনটাই হুঁশিয়ারি তারা দিয়েছে। এই মুহূর্তে তারা এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হলের উদ্দেশ্যে এখানে এই স্থানটি ত্যাগ করেছে এবং
তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বলেছে যে খুব দ্রুত সময় তাদেরকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, বিশৃঙ্খলা মতো কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তাদেরকে এখান থেকে স্থান ত্যাগ করতে বলা হয়েছে এবং তারা খুব দ্রুত সময় এখান থেকে ত্যাগ করতেছে। এর আগে তারা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। তো এই ছিল আমার কাছে বা রাজু ভাস্কর্যের সামনে থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। কোটা আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের ওপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, মামলার মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের ওপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বাস্তবায়ন 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যয় কর্মসূচি চালুর যে সিদ্ধান্ত নিয়েছে তা সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে 2025 সালের 1 জুলাই বা তারপরে সরকারি চাকরিতে যারা নতুন যোগ দেবেন তারা বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা নতুন যোগ দেবেন তাদের জন্য প্রত্যয় স্কিম প্রযোজ্য হবে। আগামী বছরের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য সেবক নামে আরেকটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে আন্দোলনরত শিক্ষকরা জানান, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। বিকালে এক ভার্চুয়াল সভায়ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। রবিবার দুপুরের দিকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সার্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না, তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিভাবে এমন ভুল করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকে ডেকেছে, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য দিয়েছি, ওনারাও কিছু কথা বলেছে যে প্রত্যেক স্কিম এবছর থাকবে না, আগামীবার সবাইকে নিয়ে এক জায়গায় আমরা করব। সে আলোকে আমরা বলছি যে আমাদের ফেডারেশনের সভা থেকেই আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পর্যায়ে আমরা সে ব্রিফিং করে আমরা চলে আসছি, আমরা কোনো বক্তব্য দেব না। সাধারণ শিক্ষক সমাজ তাদের যে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন কিনা সেটি তারাই রায় দিবেন। কারণ এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্টভাবে গতকালের মিটিংয়ে তুলে ধরেছি। আলোচনা অব্যাহত থাকবে, সুতরাং দ্বিতীয় আলোচনা পর্যন্ত কোন রকমের দ্বিতীয় চিন্তা না করে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং চলমান আন্দোলনকে একইভাবে অব্যাহত থাকবে, এটি শিক্ষকরা প্রত্যাশা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ব্যর্থ হয়ে যায়নি, 28 অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করার কাজ চলছে। ওই সমাবেশ ঘিরে পরিকল্পনার অভাব ছিল না। 28 অক্টোবরের আগে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, জনগণের নির্বাচন বর্জন, এগুলো বিএনপির অর্জন বলে মনে করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 28 অক্টোবর 2023 সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা যোগ দেয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসমাবেশে। পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে শীর্ষ নেতৃত্ব থেকে কী নির্দেশনা ছিল তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। তাহলে কি 28 অক্টোবর সমাবেশ নিয়ে দলের পরিকল্পনা বা নির্দেশনার কোনো ঘাটতি ছিল?
এই প্রশ্ন রয়েছে নানা মহলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আন্দোলনের কৌশল নিয়ে তাদের পরিকল্পনার কোনো ঘাটতি ছিল না। প্রায় আমি দেখছি মিডিয়াতে আপনার বলছে যে আপনার আমাদের পরিকল্পনার অভাব, আমাদের আপনার ছিল না। এগুলো একটা কথা আছে যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর হ্যাজ নান। এখানে এখন সব দোষ গিয়ে আপনার এখন বিরোধী দল বিএনপির উপরে আপনারা হচ্ছে, অথচ সরকারের বিরুদ্ধে কিন্তু আপনাকে বলতে পারছেন না, লিখতেও পারছেন না। আওয়ামী লীগ ওই জায়গায় সাকসেসফুল সরকার, তারা একটা ত্রাসের একটা ভীতির একটা রাজ্য তৈরি করেছে, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করেছে, যেটাতে আপনার অনেকেই ভয় পায়। সরকারের যেটা করবে এটা তো আমাদের জানা, কিন্তু আমরা তো আপনার যুদ্ধ করতে পারি না তাদের সঙ্গে, বিকজ উই ডোন্ট হ্যাভ আর্মস। তারা তো যুদ্ধ করেছে, তারা আপনার বন্দুক নিয়ে, তাদের সাজোয়া গাড়ি নিয়ে, তারা সাউন্ড গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এবং খড়সড়া গুলি এই সমস্ত দিয়ে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আন্দোলন নিয়ে নানা মত থাকলেও বিএনপির মহাসচিব মনে করেন তাদের আন্দোলনের সফলতাও আছে। আমরা যে 28 তারিখে যদি আপনারা বলেন যে 28 তারিখ ব্যর্থ হয়েছে, না, 28 তারিখের আগে পরে মুহূর্ত পর্যন্ত আমাদের যে সফলতা ছিল সেটা হচ্ছে যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পেরেছিলাম যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে, জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি। এটা আমাদেরকে বড় সাকসেস বলে আমি মনে করি। এবং আমাদের ডাকে জনগণ কিন্তু আপনার ভোট দিতে যায়নি, ভোট কেন্দ্রগুলো বর্জন করেছে। এটা আপনার এই আন্দোলনের একটা বড় সফলতা। কিন্তু সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সব কিছু পাওয়া যায় না। আবার আন্দোলনকে তীব্র করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলে সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে, এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য আমরা কাজ করছি, এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব, কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ও তার দোসররা কোটা আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। শুরু থেকে বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে। প্রশ্ন রাখেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে? জানান, কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো ইচ্ছা সরকারের নেই। বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ। এখন তারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করছে বলে অভিযোগ তার। বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ 2021-22 অর্থবছরে তৈরি পোশাক খাত ওভেনের গোল্ড ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে উইন্ডি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান উইন্ডি অ্যাপারেলস লিমিটেড। রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন খান। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকেই উইন্ডি অ্যাপারেলস সফলভাবে কাজ করে আসছে। বর্তমানে উইন্ডি গ্রুপে 15,000 লোক কর্মরত রয়েছেন। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, 2030 সালের মধ্যে 25,000 লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে 500 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাজার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক পেয়ে আমি খুবই অভিভূত, খুবই অনুপ্রাণিত, এবং এই রপ্তানি ট্রফি পাওয়ার সাথে আমাদের প্রতিষ্ঠানের যত কর্মচারী এবং আমার পরিবারের সদস্যবৃন্দ সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি, কোটা সংস্কারপন্থীদের 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার আর দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম 1 বছর পেছালো, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের। আন্দোলন ব্যর্থ হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে, আন্দোলন আরও তীব্র করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের ওপর ভর করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।